ওয়েলকাম টু ডিমাস 365। আজকে আমরা ভারতের সংসদ বা ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম থেকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, যেগুলো তোমাদের আপকামিং কেপি কনস্টেবল, তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে এক একটা প্রশ্নের উত্তর এবং তাদের যে অ্যানালাইসিস কিভাবে হয় আমরা সেগুলো দেখব এবং সেগুলো আমরা খাতায় নোট ডাউন করব। তো 1 নম্বর প্রশ্ন দেখো কি দিয়েছে, ভারতের সংসদ গঠিত হয় কোন কোন অংশ দিয়ে? অপশন নাম্বার এ দেখো রাষ্ট্রপতি, লোকসভা। অপশন নাম্বার বি দেখো লোকসভা, রাজ্যসভা। অপশন সি রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা। অপশন ডি প্রধানমন্ত্রী ও সংসদ। তাহলে আমাদের যে ভারতের সংসদ বা আমাদের ইন্ডিয়ান যে পার্লামেন্ট, এটি বিশেষ করে তৈরি হয় তোমার 3টি দ্বারা, অর্থাৎ কি কি? রাজ্যসভা, লোকসভা এবং মনে রাখবে রাষ্ট্রপতি দ্বারা। তাহলে অপশন নাম্বার সি তোমার সঠিক হবে এবং এটি তোমাদের প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় এসছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 2। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হয়? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এখানে দেখো আমরা কি করব, উত্তর 545, 550, 552 না 560। তো এইখানে আমি তোমাদের বলে দিলাম, এই প্রশ্নটা যদি কেউ দেখো অবশ্যই আমি জানি তোমরা 550 টিক মারবে, আমি জানি এটা। এখানে যারা ভিডিও দেখবে, যারা তোমার পরীক্ষায় বসবে প্রত্যেকে কিন্তু 550 টিক মারবে। কিন্তু একটা কথা তোমাকে প্রত্যেককে বলি তোমাদের, যে এখন কিন্তু যে অ্যাংলো ইন্ডিয়ান যে সিট অ্যালোকেশন ছিল দুটি, অর্থাৎ টোটাল ছিল আমাদের কতগুলি? টোটাল ছিল আমাদের 552টি। কিন্তু মনে রাখবে যে 104তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, তাহলে কি 104তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মনে রাখবে যে দুটি অ্যাংলো ইন্ডিয়ান ছিল, সেই অ্যাংলো ইন্ডিয়ান সিট দুটি অ্যাবলিশ করে দেওয়া হয়। এই কারণে বর্তমানে মনে রাখবে 550 থেকে সর্বোচ্চ এখন 550টি, অর্থাৎ 552 থেকে এখন তোমার বর্তমানে হাইয়েস্ট হবে এখন 550টি। এবং তোমাকে যদি বলে যে তাহলে বর্তমানে কতগুলি সদস্য আছে, তোমার প্রত্যেকে মনে রাখবে 543টি। তাহলে হাইয়েস্ট কত? 550, আর এখন আছে কত? 543। তাহলে এখানে সর্বোচ্চ সদস্য কত? তাহলে সঠিক উত্তর হবে তোমার কত? অপশন নাম্বার বি, 550টি। প্রত্যেক বোঝা গেল? তাহলে অপশন কিন্তু দেখে রাখবে যে আমার কি ধরনের ওরা অ্যান্সার নিচ্ছে। এবং আরেকটা কথা বলি তোমাদের, যে যদি আমার 550 না থাকতো তবে আমি অবশ্যই 552 করব, কিন্তু যেহেতু অ্যাংলো ইন্ডিয়ানকে এখন বাদ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এখন তোমার 550টি হাইয়েস্ট, আর এখন বর্তমানে আছে কতগুলো? 543টি। বোঝালো প্রত্যেকের? এবং যদি তোমাকে রাজ্যসভা বলে, যদি তোমাকে রাজ্যসভা বলে তাহলে কি করবে দেখো, রাজ্যসভার হাইয়েস্ট মনে রাখবে 250। রাজ্যসভার হাইয়েস্ট কত? 250। এবং এখন বর্তমানে কত? 245। ঠিক আছে, প্রত্যেকে লক্ষ্য রাখবে কারণ এগুলোর পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 3। রাজ্যসভার স্থায়ী সভাপতিকে? রাজ্যসভার স্থায়ী সভাপতিকে বলো 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 বলো। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি না স্পিকার? তাই রাজ্যসভা যখনই আসবে এবং তার যে উপরে যিনি বসে থাকবেন তিনি অবশ্যই মনে রাখবে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি অবশ্যই মনে রাখবে। এবং যদি তোমাকে কোনো সময় লোকসভা দিয়ে দেয়, তাই লোকসভার সবসময় হাইয়েস্ট হবে স্পিকার। লোকসভা তাই লোকসভার সবসময় যে হাইয়েস্ট সভাপতি থাকবেন সবসময় মনে রাখবে স্পিকার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4। লোকসভার সভাপতিকে কে নির্বাচন করেন? তাহলে লোকসভার যে সভাপতি বা স্পিকার, সেই স্পিকারকে কে নির্বাচন করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার সদস্যরা না রাজ্যসভার সদস্যরা? তো দেখো যিনি লোকসভার অর্থাৎ লোকসভার যে মেম্বাররা থাকেন তারা কি করেন, একটা সিম্পল মেজরিটি একটা ভোটিং করান। সেই ভোটিং এর মাধ্যমে কোনো একজন প্রার্থীকে কিন্তু তারা কি করেন, স্পিকার রূপে ইলেক্ট করেন। বোঝানো, অর্থাৎ নমিনেট করেন বা ইলেক্ট করেন। ঠিক আছে, ইলেক্ট করেন বলবো আমরা, যেহেতু ওরা প্রত্যেকে মুখে মুখে ভোট দেয় সিম্পল মেজরিটি দ্বারা, তো আমরা বলবো ওরা কি বলো, তোমার লোকসভার সদস্যরা তাকে নির্বাচন করেন।
অপশন নাম্বার সি তোমার সঠিক হবে। এরপর দেখি আমরা নাম্বার 5, রাজ্যসভার মেয়াদ কত বছর হয়? 4 বছর, 5 বছর, 6 বছর না স্থায়ী কক্ষ? তোমরা প্রত্যেকে মনে রাখবে রাজ্যসভার মেয়াদ কখনো শেষ হয় না, স্থায়ী কক্ষ একটি। তাহলে রাজ্যসভার মেয়াদ কখনো শেষ হয় না, স্থায়ী কক্ষ। কিন্তু কিন্তু কি বলতো, যারা মেম্বার বা সদস্য বা এমপি বলবো আমরা, যারা এমপি, এই এমপিদের মেয়াদ কিন্তু 6 বছর থাকে। বোঝানো প্রত্যেকের? যারা এমপি হন রাজ্যসভার তাদের কিন্তু মেয়াদ কিন্তু 6 বছর থাকে, মনে থাকে প্রত্যেকের। এবং তোমরা এটাও মনে রাখবে যে পরীক্ষায় আসতে পারে যে কত মেম্বার করে অবসরপ্রাপ্ত হন বা রিটায়ারমেন্ট হন। মনে রাখবে প্রতি 2 বছর অন্তর অন্তর, প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার কিন্তু অবসর হয়, মনে থাকবে প্রত্যেকের। তাহলে রাজ্যসভার মেয়াদ কোনো শেষ নেই, অর্থাৎ এটা পার্মানেন্ট বডি বা স্থায়ী কক্ষ। এবং এখানে যারা এমপি হন বা যারা তোমার এখানে ইলেক্ট হন, নির্বাচিত হন ওই রাজ্যসভাতে, তাদের কিন্তু মেয়াদ থাকে কত? 6 বছর করে। এবং প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার করে কিন্তু রিটায়ারমেন্ট হয়। চলো পরের প্রশ্ন দেখি, নাম্বার 6 দেখি আমরা। লোকসভার মেয়াদ সাধারণত কত বছর হয়? তাহলে এই যে লোকসভা, এই লোকসভার মেয়াদ কিন্তু ফিক্সড, রাজ্যসভার ফিক্সড নেই, কিন্তু লোকসভার ফিক্সড। কত ফিক্সড দেখি আমরা? 4 বছর, 5 বছর, 6 বছর, কোনো মেয়াদ নেই। তাহলে অবশ্যই মনে রাখবে 5 বছর। লোকসভার মেয়াদ কিন্তু 5 বছর, অর্থাৎ একটা সরকার যতদিন থাকবে ততদিন, একটা সরকার তার ফার্স্ট যতদিন থাকবে ততদিন থাকে কিন্তু তার লোকসভার মেয়াদ। অর্থাৎ ধরে রাখা হয় যে 5 বছর অবধি ওই সরকারটা চলবে, এই জন্য লোকসভার মেয়াদ হয় কত? 5 বছর। এবার দেখো, যদি এবার কোনো কারণে দেশের মধ্যে ইমার্জেন্সি জারি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই 5 বছরটা বেড়ে হবে কত? 1 বছর বাড়বে, হবে তোমার 6 বছর। তাহলে পরীক্ষায় তোমাকে দিয়ে দিতে পারে, কি দেবে? বলবে যে জরুরি ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সির কারণে আমাদের যে তোমার লোকসভা, সেই লোকসভার মেয়াদকাল কতটা বৃদ্ধি পায়? বলবে 1 বছর। বা বলতে পারে কত বছর হয়? বলবো আমরা 6 বছর। প্রত্যেক ক্লিয়ার এখানে? ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 7 দেখি আমরা। মানি বিল প্রথমে কোথায় পেশ করা হয়? মানি বিল বা অর্থ বিল, রাজ্যসভা, লোকসভা, যৌথ অধিবেশন না রাষ্ট্রপতির দপ্তরে? মনে হয় প্রত্যেকে এই যে মানি বিল, এই মানি বিলকে ইন্ট্রোডিউস করা হয় তোমার লোকসভায়, শুধুমাত্র লোকসভা, শুধুমাত্র লোকসভা, মনে থাকবে প্রত্যেকের। এবং দেখো এই যে মানি বিল, এই মানি বিলকে ইন্ট্রোডিউস করার আগে কিন্তু রাষ্ট্রপতির পরামর্শ নিতে হয়। তাহলে আগে আগে রাষ্ট্রপতির পরামর্শ নিতে হয়, মনে হয় প্রত্যেকের। তাহলে আগে কিন্তু রাষ্ট্রপতির পরামর্শ নিতে হয়, তারপরে কিন্তু লোকসভায় এই বিলটাকে পেশ করা হয়। এবং এটাও লক্ষ্য রাখবে যে মানি বিল, কোন একটা বিল মানি বিল না মানি বিল নয়, এটি কে ডিসাইড করবে? তাহলে তোমরা প্রত্যেকে মনে রাখবে কোন একটা বিল মানি বিল না মানি বিল না, এটা ডিসাইড করে মনে রাখবে তোমার স্পিকার। স্পিকার কি বলতো? স্পিকার কিন্তু লক্ষ্য রাখবে, প্রত্যেক মনে থাকবে। চলো আমরা পরের প্রশ্ন দেখি, নাম্বার 8 দেখি আমরা। যৌথ অধিবেশন আহ্বান করেন কে? বা জয়েন্ট সিটিং কে আহ্বান করেন? প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি? তাহলে যৌথ অধিবেশন এটি মনে হবে আহ্বান করেন তোমার অপশন নাম্বার সি, রাষ্ট্রপতি। অপশন নাম্বার সি দেখো, রাষ্ট্রপতি। এবং এই যে জয়েন্ট সিটিং শব্দটি, এটি কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে? মনে হবে 108 নম্বর, 108 নম্বর আর্টিকেলে দেওয়া আছে এটা। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 8 দেখি আমরা। সংসদের নিম্ন কক্ষ কোনটি? তাহলে নিম্ন কক্ষ বলা হয় লোকসভাকে, লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ বা লোয়ার হাউস। এবং রাজ্যসভাকে কি বলবো আমরা? আপার হাউস বলা হয়, আপার হাউস বলা হয়, আপার হাউস। মানে আপার হাউস বলা কিন্তু তোমার রাজ্যসভাকে। পরের প্রশ্ন দেখি আমরা,
পরের প্রশ্ন দেখছি আমরা, সংসদের উচ্চ কক্ষ, এখনই বলা হলো আপার হাউস কোনটি বা উচ্চ কক্ষ কোনটি, তাহলে উচ্চ কক্ষ বা আপার হাউস হলো তোমার রাজ্যসভা। অপশন নাম্বার বি তোমার সঠিক উত্তর, রাজ্যসভা। পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 11 দেখি, কেন্দ্রীয় বাজেট পেশ করেন কে? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি না স্পিকার? তাহলে এখানে কেন্দ্রীয় বাজেট যিনি পেশ করেন তিনি হলেন অপশন নাম্বার বি অর্থমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার। অর্থমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার। তাহলে পরীক্ষায় মনে রাখবে একটা কথা তোমার প্রত্যেকেই, যে এই যে বাজেট শব্দটা দেখছো, এই বাজেট শব্দটি কিন্তু আমাদের সংবিধানে কোথাও উল্লেখ করা নেই। আবারও বলছি আমি, আমাদের যে বাজেট শব্দটি, আমাদের এই বাজেট শব্দটি কিন্তু কনস্টিটিউশন বা আমাদের সংবিধানে কোনো আর্টিকেলে উল্লেখ নেই। তাহলে কি উল্লেখ আছে? উল্লেখ আছে তোমার 112 নম্বর আর্টিকেলে। আর্টিকেলে কি বলতো, তোমার অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মনে থাকবে প্রত্যেকের, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই কথাটি উল্লেখ আছে তোমার 112 নম্বর আর্টিকেলে। কিন্তু বাজেট এই শব্দটি কিন্তু কোনো আর্টিকেলে উল্লেখ নেই। যদি তোমাদের পরীক্ষায় কখনো দিয়ে দেয় যে বাজেট কত নম্বর আর্টিকেলে আছে, আমরা বলবো উল্লেখই নেই। কিন্তু ভালো করে প্রত্যেকেই এটা ঢুকিয়ে রাখবে মাথার মধ্যে একদম। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 12 দেখি আমরা, রাষ্ট্রপতির ভাষণ কোন অধিবেশনে হয়? অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু কি করেন, যখন একটা পার্লামেন্টের ইলেকশন হয়, অর্থাৎ লোকসভার ইলেকশন হয়, সেই ইলেকশনের পরেই কিন্তু তিনি কি করেন, পার্লামেন্টে ভাষণ দেন। অর্থাৎ কি বলবো বলতো, যে কোনো একটা ইলেকশন হওয়ার পর বা নির্বাচন হওয়ার পর প্রথম যে সেশন বা অধিবেশন হয়, সেই প্রথম অধিবেশন বা সেশনে গিয়েই একজন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট তিনি নিজের বক্তৃতা দেন। তাহলে কি উত্তর হতে পারে দেখি আমরা এখানে, বাজেট অধিবেশনে হবে না, বর্ষাকালীন অধিবেশনে হবে না, বিশেষ অধিবেশন হবে না, নির্বাচনের পর প্রথম অধিবেশন। অপশন ডি নাম্বার সঠিক, অপশন ডি নাম্বার সঠিক এখানে। নেক্সট প্রশ্ন দেখি আমরা, রাজ্যসভার কত অংশ সদস্য প্রতি 2 বছরে অবসর নেন? দেখো আমি প্রথমেই তোমাদের বলে দিচ্ছি এই উত্তরটা কিন্তু, যে মনে রাখবে 2 বছর অন্তর অন্তর রাজ্যসভা থেকে 1/3 অর্থাৎ 1/3 অবসর নেন। বোঝার পর থেকে 1/3 অবসর নেন। নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 14, লোকসভার সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স কত? তাহলে লোকসভার সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স কত হতে পারে? 21 বছর, 25 বছর, 30 বছর না তোমার 35 বছর? মানে 25 বছর, 25 বছর সঠিক উত্তর। অপশন বি নাম্বার হবে সঠিক উত্তর। এরপর দেখো তোমার নাম্বার 15 দেখো, রাজ্যসভার সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স কত? 5 বছর বেশি। তোমাকে রাজ্যসভার সদস্য হতে হলে তোমার মিনিমাম বয়স দরকার 30 বছর, মনে থাকবে। তাহলে মনে রাখবে, দেখো আমরা লোকসভাকে কি বলি? লোয়ার হাউস, তাহলে 25 বছর লাগবে, কম বয়স লাগবে। আর আপার হাউস কি বলো? রাজ্যসভা, তার বয়স বেশি হতে হবে। তাহলে দেখো 25 নিচে, উপরে 30, 25 করবে। বোঝার পর থেকে কেউ কনফিউশন করবে না যে 30 কার আর 25 কার। এবার দেখো লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জিভি মাভালঙ্কার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নীলম সঞ্জীব রেড্ডি না তোমার এস রাধাকৃষ্ণন? তাহলে এখানে সঠিক উত্তর হলো তোমার, লোকসভার প্রথম যিনি স্পিকার ছিলেন তিনি হলেন জিভি মালাভাঙ্কার। বোঝার প্রত্যেকের খুব খুব পরীক্ষা আসে, লক্ষ্য রাখবে, প্রচুর পরীক্ষা দেয় কিন্তু এটা। নাম্বার 17 দেখি, রাজ্যসভা ভেঙে যায় কি? অর্থাৎ রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় কি, ভাঙা যায় কি? হ্যাঁ, না, শুধু রাষ্ট্রপতির দ্বারা, শুধু সংসদের দ্বারা না। আমরা প্রথমে পড়েছি যে রাজ্যসভা একটা পার্মানেন্ট বডি, স্থায়ী কক্ষ, তাকে কখনো ভাঙা যাবে না, তাকে কখনো ভাঙা যাবে না। অপশন বি নাম্বার হবে সঠিক। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের প্রশ্ন দেখে আমরা, নাম্বার 18, প্রশ্নোত্তর পর্ব বা কোশ্চেন আওয়ার হয় কখন হয়? সকালবেলা, দুপুরে, অধিবেশনের প্রথম ঘন্টায় না তোমার শেষ ঘন্টায়? তাহলে এই যে কোশ্চেন আওয়ার বা প্রশ্নোত্তর পর্ব, এটি হয় মনে রাখবে তোমরা কখন বলো তো, যখন কোন একটা তোমার ওই দিনে যে পার্লামেন্টের সেশনটা শুরু হচ্ছে, সে যখন বসবে পার্লামেন্ট, সেই সময় কিন্তু, অর্থাৎ লোকসভা যখন বসবে সেই সময় কিন্তু এই তোমার কোশ্চেন আওয়ারটা হয়। অর্থাৎ আওয়ার টাইম কত বলো তো? 11 AM থেকে 12 PM।
11 AM থেকে 12 PM বিভিন্ন যে এমপি তারা কিন্তু মিনিস্টারদের বিভিন্ন প্রশ্ন করেন, অর্থাৎ তাদের মনে যে সমস্ত প্রশ্ন থাকে সেই সমস্ত প্রশ্ন তারা জিজ্ঞেস করেন এবং সময়টা থাকে 11টা থেকে 12টা পর্যন্ত। অর্থাৎ আমরা বলবো কি, দেখো তোমার অধিবেশনের প্রথম ঘন্টায় কোন একটা অধিবেশন হচ্ছে ধরো, অর্থাৎ সেই দিনে যে তোমার সিটিংটা হবে সেই সিটিং এর প্রথম ঘন্টায় অর্থাৎ 11টা থেকে 12টার মধ্যে এই কোশ্চেন আউটটা হবে। চলো পরের প্রশ্ন দেখি, নাম্বার 19 দেখি, জিরো আওয়ার বা শূন্যকাল কোন দেশে শুরু হয়? এটি প্রথম শুরু হয় ভারতবর্ষে, এটি ভারতবর্ষে শুরু হয়। নাম্বার 20 দেখি, সংসদে কার্যভাষা কি? অর্থাৎ আমাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা কোন কোন ভাষাগুলো ব্যবহার করি? তো এখানে দেখো কি দিয়েছে আমার, শুধু ইংরেজি কখনোই না, শুধু হিন্দি কখনোই না, আঞ্চলিক ভাষা কখনোই না, তাহলে অপশন সি আমরা বলবো হিন্দি আর ইংরেজি, অর্থাৎ হিন্দি আর ইংলিশকে আমরা বিশেষ করে পার্লামেন্টে ব্যবহার করি। ঠিক আছে, চলো পরে দেখি আমরা। দেখো তুমি কথা যেগুলো ভাষা বলতে পারো, অর্থাৎ তুমি বক্তৃতা যে কোনো ভাষা দিতে পারো, কিন্তু ওইখানে যে অফিসিয়াল কাজকর্মগুলো হয় খাতা কলমে, সেগুলো তোমাকে হয়তো হিন্দি করতে হবে, না হলে তোমাকে ইংলিশে করতে হবে। চলো নাম্বার 21 দেখি আমরা, নো কনফিডেন্স মোশন কোন কক্ষে আনা হয়? তাহলে নো কনফিডেন্স মোশন এটা আমরা নিয়ে আসি বিশেষ করে মনে রাখবে রাজ্যসভা, লোকসভা উভয় কক্ষে না যৌথ অধিবেশনে? তাহলে অবশ্যই অপশন বি নাম্বার সঠিক হবে, লোকসভায়। অপশন বি নাম্বার তোমার সঠিক আসবে, লোকসভায়। এরপর দেখো সংসদের সর্বোচ্চ কর্মকর্তা কে? যে কে কর্মকর্তা, অর্থাৎ যে প্রিসাইডিং অফিসার কে তোমার পার্লামেন্টের? অবশ্যই পার্লামেন্টে। দেখো তোমার দেখো মনে রাখবে লোকসভা হোক বা তোমার লোকসভা হোক বা পার্লামেন্ট হোক, এর যে মনে রাখবে যে প্রিসাইডিং অফিসার হন তিনি হলেন স্পিকার বা সভাপতি। স্পিকার বা লোকসভা সভাপতি তিনি হাইয়েস্ট প্রিসাইডিং অফিসার থাকেন। কিন্তু আবার বলছি আমি, লোকসভা হোক বা পার্লামেন্ট হোক, তার যে প্রিসাইডিং অফিসার হন তিনি হলেন স্পিকার। বোঝালো প্রত্যেকের? চলো পরের প্রশ্ন দেখি, নাম্বার 23, ভারতের প্রথম সংসদ অধিবেশন কবে বসে? ভারতের প্রথম সংসদ অর্থাৎ পার্লামেন্টারি সেশন কবে বসে? 1947, 1950, 1952 না 1951? তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1952 সালে। 1952 সালে প্রথম অধিবেশনগুলো কিন্তু বসে। নাম্বার 24 দেখো, রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন? 10 জন, 12 জন, 14 জন না 15 জন? তাহলে দেখো এখানে রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করেন? অপশন নাম্বার বি হবে 12। অপশন নাম্বার বি হবে 12 তোমার সঠিক উত্তর। এরপর দেখি আমরা নাম্বার 25, সংসদের বিশেষ অধিবেশনের ডাক দেন কে? অর্থাৎ যে স্পেশাল সেশন হয় পার্লামেন্টে সেটা কে ডাক দেন? প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি না ক্যাবিনেট সচিব? তাহলে সঠিক উত্তর হবে তোমার রাষ্ট্রপতি। সঠিক উত্তর দেখো রাষ্ট্রপতি, তিনিই কিন্তু কোন স্পেশাল সেশনের আহ্বান জানান। এই হলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা যতটা সাবস্ক্রাইব বেশি করবে তত কিন্তু আমি তোমাদের ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।